পর্যাপ্ত ত্রাণ থাকলেও জলযানের অভাবে পৌঁছানো যাচ্ছে না প্রত্যন্ত এলাকায়। শিক্ষার্থীদের সাথে নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করছেন দায়িত্বশীলরা। সাহায্য কম আছে, আমরা তো ভিতরে বাড়ি, বাচ্চারা নিয়ে যান নিয়ে বাইরে হইছি এক কাপড়ে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যত দূর ভেতরে যাওয়া যায়, সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে আমরা সবাই যাব। আমরা যত জায়গায় প্রয়োজন সর্বাত্মকভাবে যেখানে যাওয়া যাচ্ছে সর্বাত্মকভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি। বন্যায় বিচ্ছিন্ন এক দ্বীপ ফেনী। কোথাও কোথাও বানের জল কমলেও সীমাহীন ভোগান্তিতে লাখো মানুষ। কাটেনি সুপেয় পানি এবং খাদ্য সংকট। ডিজিএফআইকে দিয়ে দেশ ত্যাগে বাধ্য করেছিলেন শেখ হাসিনা, বললেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা। আইনি লড়াই চালাতে ফিরতে চান দেশে। দিন গুনছিলাম যে আমি কখন দেশে ফিরে যাব। তাকে যদি বিচারে সুপর্দ না করা হয় তাহলে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এটা ডিকশনারি থেকে বাদ দেওয়া উচিত। এক মাসেরও বেশি সময় পর চালু হলো মেট্রো রেল। আপাতত বন্ধ থাকবে মিরপুর 10 এবং গাজীপাড়া স্টেশন। অতীতের সব রেকর্ড ভাঙল কাঁচামরিচ। চট্টগ্রামে খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1000 টাকায়। পানি ওঠার কারণে মালগুলো আসতে পারতেছে না। একজন তো আছে 1000 টাকা বলতেছে। আমার গরিব দুঃখী মানুষের পেটে খাওয়া মানুষ, আমাদের খাওয়ার মতন কোনো এরকম রাস্তা নাই। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কলি আছি, সাথে সংবাদের শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাবো। এখনো ত্রাণ পাননি দুর্গম এলাকার বানভাসী অনেক মানুষ। ত্রাণ সামগ্রীর স্বল্পতা না থাকলেও নৌকা বা স্পিড বোটের অভাবে সেসব এলাকায় পৌঁছানো দুরূহ। সংকট মোকাবেলায় শিক্ষার্থীদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন দায়িত্বশীলরা। মাহফুজ মিশুর রিপোর্ট। যতদূর চোখ যায় কেবলই পানি। এই পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, ফসলি জমি আর বানভাসী মানুষের স্বপ্ন, অনেক পরিকল্পনাও। সামান্য কিছু ত্রাণ আর খাবার নিয়ে যখন এই এলাকায় পৌঁছালো সেনাবাহিনীর দুটো ছোট স্পিডবোট, হুমড়ি খেয়ে পড়ে ভুক্তভোগী এসব মানুষ। পানিবন্দী এসব মানুষ বলছিলেন, রাস্তার ধার কিংবা বাজারের পারে যাদের বসবাস, কেবল তাদের কাছেই পৌঁছাচ্ছে ত্রাণ সামগ্রী। ভিতরে কেউ যাইতেও আছে না এবং কেউ আসতেও পারতেছে না, পানি বন্দি হয়ে রয়েছে। এবং যারা মেন রোডের সাথে আছে তারা অথবা কেউ আসছে, আপনারা আসেন দেখতে আছে, তারা নিয়ে যাইতে আছে। সাহায্য কম আছে, আমরা তো ভিতরে বাড়ি, উপরেই যারা আছে তাদেরকে দিয়ে চলে যাচ্ছে, ভিতরে কেউ ঢুকতেছে না। পানি ভর থেকে পাইনি, এখন তো আমরা বাড়ি ছাড়ি আরেক জায়গায়। বিপদে পড়লেও এভাবে ধাক্কাধাক্কি করে ত্রাণ নিতেও অস্বস্তি ছিল অনেকের। তবুও জীবন বাঁচানোর নিরন্তর চেষ্টায় সামিল তারাও। বাচ্চারা নিয়ে যান নিয়ে বাইরে হইছি এক কাপড়ে, এই পর্যন্ত আর কাপড়ও পরে নেই। কাপড়ে আজকে 4 দিন। আমার ঘরে এত পানি, তো আমি কি করবো? রাস্তায় দৌড় দেবো? চুপ করে বসে আছি, যদি ফাইলে না মেরে নাই। সরকারি সংস্থার উদ্যোগ ছাড়া যে এসব এলাকায় সহায়তা পৌঁছানো সম্ভব না, সেটি স্বীকার করছেন সবাই। বলছেন দেরিতে হলেও সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজছেন তারা। অনেকগুলো খাবার দেখা যাচ্ছে, অতি উৎসাহী লোক জড়ো হয়েছে, এই জন্য আমরা একটু হিমশিম খাচ্ছি। আমাদের লোক জনবলও কম ত্রাণ বেশি নিতে গিয়ে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যত দূর ভেতরে যাওয়া যায়, সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে আমরা সবাই যাব। আমরা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রায় 5000-এর উপরে নৌপুলিশ সহ সবাই বিশেষায়িত ইউনিটগুলো এসেছি। আমরা যত জায়গায় প্রয়োজন সর্বাত্মকভাবে যেখানে যাওয়া যাচ্ছে সর্বাত্মকভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি। আগের যে ম্যাপটা রয়েছে, জেলার যে ম্যাপটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, পানির কারণে কিন্তু সব পানির নিচে প্লাবিত। এখন আমাদের আইডেন্টিফিকেশন করা, একটা বাড়ি খুঁজে বের করা কিন্তু কষ্টসাধ্য, সেটাও কাজ চলছে, একই সাথে ত্রাণও দেওয়া হচ্ছে। আন্দোলন চললো, তাদের যে সমন্বয় কুমিল্লা কেন্দ্রিক আছে তারা কিন্তু আজকে সবাই উপস্থিত ছিল। সকলকে নিয়ে আমরা একটা সমন্বয় টিম করেছি এবং তারা কিন্তু কোন এলাকায় বেশি ত্রাণ পৌঁছাচ্ছে না সেইখানে কিন্তু তারা কিন্তু সেখানে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছে। তবে দুর্গম এলাকায় থাকা মানুষের তুলনায় এই ত্রাণের পরিমাণ খুবই সামান্য। বাড়তি নৌযান পেলে আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রমের সম্ভবত এখন দুটো প্রধান চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে যাদের বাড়ি একটু গভীরে গহীনে,
তারা ত্রাণ পাচ্ছেন কিনা সেটি নিশ্চিত করা। দ্বিতীয়ত, অর্থনৈতিকভাবে যারা মধ্যবিত্ত তারা অনেকেই লোকলজ্জার ভয়ে ত্রাণের লাইনে আসছেন না কিংবা সেটি নিতে চাচ্ছেন না, কিন্তু তারা যে অনাহারে থাকছেন সেটি প্রমাণিত। ফলে তাদের কাছে কিভাবে সেই ত্রাণটি পৌঁছে যায় সেই বিষয়টি নিশ্চিতভাবেই প্রশাসন তথা সরকার ভাববে, এমন বিশ্বাস সাধারণ মানুষের। মাহফুজ বিশু, যমুনা নিউজ, 14 গ্রাম, কুমিল্লা। ফেনী যেন এখন এক বিচ্ছিন্ন দ্বীপ। মূল জেলার সাথে যোগাযোগ বন্ধ উপজেলাগুলোর। পানি কমছে, তবে লাঘব হচ্ছে না দুর্ভোগ ভোগান্তির। ত্রাণ দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সবার কাছে তা পৌঁছানো এখন অসম্ভব। হেলিকপ্টার যোগে ফেনীর ফুলগাজী ঘুরে এসেছেন সহকর্মী সুমাই ঐশী, ছবি তুলেছেন এসআরএস আলী। দেখে মনে হচ্ছে কোনো নদী বা বিস্তীর্ণ বিল, আসলে এটা ফুলগাজী উপজেলার একটি রাস্তা, যা এখন পারাপার হওয়ার একমাত্র মাধ্যম নৌকা বা স্পিডবোট। বন্যায় ভাসছে দেশের অন্তত 12 অঞ্চল, যার মধ্যে ফেনীর ফুলগাজীর পরিস্থিতি শুরু থেকেই ছিল সবচেয়ে নাজুক। নেই মোবাইল নেটওয়ার্ক, বন্ধ ইন্টারনেট সংযোগ, তার ওপর কেউ বেরোতেও পারছেন না, ঢুকতেও পারেননি প্রথম 3 দিন। ফ্যামিলির সাথে আজকে 5 দিন যোগাযোগ নাই, বাচ্চা কাচ্চার সাথে 5 দিন কথা বলতে পারতেছি না। আমার সারা 5 দিনে আমার বাসা ঘুম নাই, নেটে পাইতেছি না, কথাই বলতে পারতেছি না। ভয়াবহ অবস্থা ছিল এখানে। এই দিকে আজকে আমার বয়সে 70 বছর 72 বছর বয়সে এই পানি আমি দেখিনি। প্রশাসনের লোকে বহুত হেল্প করছে, লাগিয়ে বহুত করছে। বাড়িতে আসিলাম না, তো বাপের বাড়িতে মুশিরা আটকে রয়েছি। এরা কেমন আছে আমি জানি না, এরা বাঁচি আছে না কেমন আছে আমি জানি না। আমাদের এক বর্তমানে খাদ্য সংকট, আমাদের এমন করে দুটো এলাকা আছে আমরা খাদ্য টান পৌঁছাতে পারি নাই। তারা 3 দিন ধরে কিছু পানি পর্যন্ত খায় নাই। বন্যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও শনিবার পর্যন্ত ছিল 50 কিলোমিটারের দীর্ঘ যানজট। পানির তোড়ে কয়েকদিন ধরে আটকে আছে ত্রাণবাহী ট্রাকগুলো। অবশ্য শুক্রবার থেকে বদলাতে শুরু করেছে পরিস্থিতি। গলা সমান পানি নেমে আসে হাঁটু পর্যন্ত। এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি নিয়ে রটছে গুজব। সবাই বলতেছে নাকি সব ইয়েতে খাওয়ার অভাবে সবাই মারা যাচ্ছে। এখানে এসে পরিস্থিতি কেমন? এখানে আসি পরিস্থিতি ভালো দেখছি। ফুলগাজী পৌঁছানোর অবস্থা এখন মোটামুটি একটু ভালো আছে। আর অনেকে আমরা দেখেছি যে মানে বিদেশ থেকে চলে আসছে অনেকে। আপনাদেরকে বলবো আপনাদেরকে ধৈর্য ধরেন, পরিবারের ফুলগাজীর অবস্থা এখন একটু ভালো আছে। ফুলগাজী এবং পরশুরাম এলাকা থেকে পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে, কিন্তু এরপরও অনেক লোক পানিবন্দী অবস্থায় আছে। তো আমরা চেষ্টা করছি যত দ্রুততম সময়ে এবং যত এফেক্টেড এলাকায় যত দ্রুত পৌঁছানো যায়। ফুলগাজীর আশ্রয় কেন্দ্রগুলো থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন কেউ কেউ, তবে এখনো কাটেনি খাবার পানি ও খাদ্যের সংকট। একদিন আগেও এই অঞ্চলে পানির উচ্চতা ছিল মাথার ওপর পর্যন্ত, তবে সেই পানির উচ্চতা এখন কমেছে। আশা করা হচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে পানির উচ্চতা আরও কমবে, ফলে ধীরে ধীরে আরও জোরদার হচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রমগুলো। তবে চাহিদার তুলনায় আরও বেশি সংখ্যক ত্রাণ প্রয়োজন শিশুদের জন্য, নারীদের জন্য বস্ত্র সামগ্রী। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ফেনী। দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর আমরা জেনে নেব। আমরা শুরুতেই কুমিল্লাতে যেতে চাই, সেখান থেকে আমাদের সহকর্মী মাহফুজ মিশু আমাদের সঙ্গে যুক্ত হবেন। মিশু, খুব সম্ভবত আপনি এখন ইচ্ছাপুরে আছেন, বেশ কয়েকদিন ধরে আপনি সেই এলাকায় আছেন। বন্যা পরিস্থিতি আজকে কেমন দেখতে পাচ্ছেন? মানে সকাল থেকে আজকের চিত্র কেমন? কিছুটা উন্নতি হলো কিনা? আর দুর্গতদের সাথে যোগাযোগ করা যাচ্ছে কিনা? ত্রাণ সহযোগিতা তারা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন কিনা একটু জানাবেন। এলাকায় উন্নতি হয়েছে, কিন্তু এই উপজেলায় বিশেষ করে ইছাপুর যে এলাকা, সেই এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি তো হয়নি, বরং অবনতি হয়েছে। আমরা পরশুদিন এখানে এসেছিলাম, গতকালকে এলাকার খোঁজ খবর নিয়েছি, সেইখানে কিন্তু এত পানি ছিল না, কিন্তু আজকে পুরো রাস্তায় পানি এবং ত্রাণ বিতরণেও দারুণ বেগ পেতে হচ্ছে। কিন্তু এর ভিতরে যেটি খুশির সংবাদ সেটি হচ্ছে যে গতকালকে আমরা যে রিপোর্টিং করেছি যে নৌযানের অভাবে ত্রাণ দেওয়া যাচ্ছে না, সেটির খানিকটা সমাধান হয়েছে। আমরা দেখছি যে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, আনসার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি সংস্থা কিন্তু ত্রাণ এবং তার পাশাপাশি সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল নৌযান, সেই নৌযানের ব্যবস্থা করেছে এবং সেটি নিয়ে খানিকটা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর একটা চেষ্টা কিন্তু সরকারি বেসরকারি সব সংস্থার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিপদটি যেটি ঘটেছে সেটি হচ্ছে গতকালকের বৃষ্টির পরে কিন্তু এলাকাটা আবার নতুন করে তলিয়ে গিয়েছে এবং সেই সঙ্গে উজানের যে পানি সেটিও আসছে, ফলে মানুষের ভোগান্তি আরও বাড়ছে।
এবং ত্রাণ পৌঁছানোর যে চ্যালেঞ্জ সেটিও নতুন করে বেড়েছে। তবে আমরা যেটি আসার খবর সেটি হচ্ছে যে ত্রাণের পরিমাণ নিয়ে কোনো প্রশ্ন নাই, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এরই মধ্যে এখানে চলে এসছে। এখন সেটি সঠিকভাবে পৌঁছানোটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কলি, ধন্যবাদ আপনাকে মিশু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা একটু ফেনীর খোঁজ খবর নিতে চাই। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন ফেনীতে। রবিন, একটু জানাবেন, ফেনী দুঃসহ এক সময় পার করছে এখন। চলমান বন্যা পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ফেনীর মানুষজন, আমরা শুনছিলাম, আরও বেশ কয়েক জেলার মানুষ। একটু জানাবেন আজকে কেমন দেখছেন সার্বিক অবস্থা সেখানে? অবস্থার আসলে তেমন কোনো ইতিবাচক পরিবর্তন এখনো হয়নি কলি, এখনো বিপর্যস্ত এই জনপদ, একেবারে প্লাবনভূমি, বন্যার যে পানি তাতে তলিয়ে গেছে পুরো ফেনী জেলার প্রত্যেকটি অঞ্চলই বলা চলে। যেই এলাকাটি দেখতে পাচ্ছেন এটি নোয়াখালী ফেনী যে সংযোগ সড়ক, ঠিক সেই সড়ক লাগোয়া এলাকাটি দাগনভূঞার উজির মিয়ার বাজার এলাকা। দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে যতটুকু পানি একটু নামলে কিন্তু সেই পানিটার পরিমাণ আরও বেড়ে যায়। কখনো যতটুকু দেখতে পাচ্ছেন যে কোমর সমান, হাঁটু সমান থেকে কোমর সমান থেকে আরেকটু হাঁটলেই গলা অবধি পানি, আর তারপরে আরেকটু গেলে দেখা যায় সেখানে সাঁতরাতে হয়, এরকম একটি অবস্থা। এবং নিচতলার অর্থাৎ একতলা বাড়িতেই বসত করার মতো কোনো উপায় নেই গত এক সপ্তাহ ধরে, এবং সেই চিত্রটা এখনও বহাল রয়েছে। যে পানি নামার খবরটি গতকাল আমরা জানাচ্ছিলাম যে খানিকটা নামছিল, সেটি কেবলমাত্র ফেনী শহর কেন্দ্রিক দুই একটি এলাকায় আসলে পানি নেমেছিল, কিন্তু সেই নেমে যাওয়া পানি নতুন করে আরও কিছু এলাকা কিন্তু প্লাবিত করেছে, এবং সেই প্লাবন এখনও অব্যাহতই আছে, যার ফলশ্রুতিতে এই এলাকার লক্ষ লক্ষ মানুষই বলতে হয় যারা আসলে একটা বিপর্যস্ত জীবনযাপন করছেন এবং আশ্রয়হীন হয়ে পড়েছেন, উদ্বাস্তুর মতো, শরণার্থীর মতো তারা পথে ঘুরছেন। কেউ আবার বিভিন্ন উঁচু ভবনের আশ্রয় কেন্দ্রগুলো যেমনটা আছে ঠিক তেমনি পাশাপাশি নিজ বাড়ির পাশের উঁচু ভবনটার ছাদে আশ্রয় নিয়েছেন, যেখানে যেভাবে আশ্রয় নিতে পেরেছেন মূলত। এবং ত্রাণ কার্যক্রম কিংবা উদ্ধার কার্যক্রম সেসবের অপ্রতুলতা এখনও রয়েছে, এবং যোগাযোগ বিচ্ছিন্নতা সবচেয়ে বড় সংকট তৈরি করেছে এই ফেনী জেলায়, অর্থাৎ মোবাইল নেটওয়ার্ক না থাকা, ইন্টারনেট সংযোগ না থাকা, যার ফলে কেউ আসলে কারো খোঁজ রাখতে পারছেন না, কেউ সন্ধান দিতে পারছেন না, নিতে পারছেন না, এরকম একটা অচল অবস্থা বলা চলে এই পুরো ফেনী জেলায়। এবং এই দেশের পূর্বাঞ্চলের এই জনপদের যেই চাপটা, এই বন্যার চাপ, সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে অন্যান্য এলাকাতে, এবং সারা দেশ থেকেই মানুষ আসছেন ত্রাণ উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য, কিন্তু সেটি খুব বেশি এখন পর্যন্ত ফল দিয়েছে এমনও নয়, কেননা যে পরিমাণ ত্রাণ আসছে, পর্যাপ্ত ত্রাণ আসছে, কিন্তু অপর্যাপ্ত তার বন্টন ব্যবস্থাপনা, এবং সে কারণে যেমন প্রান্তিক মানুষজন ত্রাণ পাচ্ছেন না, ঠিক তেমনি উদ্ধার কাজে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার জন্য যে যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন সেটি এখনও অপ্রতুল। এখনও আসলে সাধারণ মানুষ কিংবা অন্যান্য সংস্থাগুলো ঠিকঠাক প্রান্তিক অঞ্চলে পৌঁছে সাধারণকে উদ্ধার করার মতো যে প্রক্রিয়া সেটি করতে পারছে না, কেননা দিক চিনতে ভুল হওয়া যেমনটা রয়েছে, তথ্য জানার ঘাটতিটা যেমনটা রয়েছে, চেনা পথ নয় অচিন পথ সেরকম ব্যাপারগুলো রয়েছে, এবং জানছেন না আসলে কোথায় মানুষ বিপন্ন অবস্থায় আটকা পড়ে আছে। খুবই বাজে অবস্থা। আসলে কখন এই অবস্থার খানিকটা হলে উত্তরণ ঘটবে সেটি বলা এখনই খুব মুশকিল। কলি, আপনাকে ধন্যবাদ রবিন, আপনি নিজেও সাবধানে থাকবেন। বানভাসীদের উদ্ধারে কুমিল্লা, ফেনী আর নোয়াখালীতে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি দল। একই সাথে ক্যাম্পাসে চলছে ত্রাণ সংগ্রহের কার্যক্রম। ভাগ হয়ে কাজগুলো করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। ভলেন্টিয়াররা বলছেন এই মুহূর্তে দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার, পানি এবং শিশু খাদ্য সবচেয়ে বেশি জরুরি। এ এক নতুন বাংলাদেশ। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়েছে গোটা দেশ। বানভাসীদের পাশে দাঁড়াতে দিনরাত পরিশ্রম করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সকালে টিউশনে যে আমি ডিরেক্ট এখানে চলে আসছি, আমি হলেও ফিরি নাই। মনে হইতেছে পুরো বাংলাদেশটা যেন একটা পরিবার, পুরোটাই। কয়েকটি ভাগে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এই কাজে সামিল হয়েছে। কেউ পুরান ঢাকার পাড়া মহল্লায় ঘুরে ঘুরে অর্থ ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে, কেউ সেগুলো প্রস্তুত করছে, আবার একটি গ্রুপ সেগুলো নিয়ে ছুটে যাচ্ছে বন্যা দুর্গত এলাকায়। রাস্তায় যারা ভিক্ষুক আছেন তারাও তাদের জায়গা থেকে আমাদেরকে কিছু পরিমাণ সাহায্য হলেও তারা আমাদেরকে দিচ্ছেন আর কি। দেশে একটা প্রতিযোগিতা চলছে সৎ কাজ করার। এই মুহূর্তে বিশুদ্ধ খাবার, পানি বিশুদ্ধকরণ ঔষধ, শিশুদের খাবার ও কাপড় সবচেয়ে বেশি প্রয়োজন বলছেন ভলেন্টিয়াররা।
পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, তারপরে যে স্যানিটারি ন্যাপকিন, এটার উপর আসলে অনেকে জোর দিচ্ছে না। এটা আসলে অনেক দরকার। এখন যারা ত্রাণ দিতে আসবে আমি সবাইকে বলবো যেন বাচ্চাদের কাপড় চোপড় এবং খাবার দাবারে যেন নজর দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বন্যায় যে সকল পণ্যের চাহিদা বেড়েছে সেগুলোর দাম বাড়িয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যেটা পরশু দিন বা কালকে 80 থেকে 120 টাকা ছিল, সেটা আজকে 500 টাকা করে বিক্রি হচ্ছে। মিটফোর্ড পাইকারি ব্যবসায়ীরা এই সিন্ডিকেট শুরু করছে। বিশুদ্ধকরণ ট্যাবলেটের সংকট আমাদের হয়ে গেছে, প্লাস আমরা চিরা পাচ্ছি না, আমরা ওষুধ পাচ্ছি না। বন্যা পরবর্তী মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন 27 আগস্ট আয়োজন করেছে চ্যারিটি কনসার্টের। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। খুলে দেয়া হলো কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট। সকাল 8টা নাগাদ গেটগুলোর আংশিক খুলে দেওয়া হয়েছে, এমনটা জানিয়েছেন পিডিবি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার আব্দুল জাহেদ। তিনি জানান, কাপ্তাই হ্রদের পানি উচ্চতা শনিবার বিকেলে সমুদ্রপৃষ্ঠ থেকে 107.7 ফুট উচ্চতায় পৌঁছায়, যা বিপদসীমার কাছাকাছি। সে কারণে লেকের উজান এবং ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে স্পিলওয়েলে 16টি গেট 6 ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। এর আগে শনিবার রাত 10টায় জলকপাট খুলে দেওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত বদল হয়। শেখ হাসিনা গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশ ছাড়তে বাধ্য করেন। এই অভিযোগ তুলে তিনি বলেছেন, ডিজিএফআই এর সাবেক প্রধান এই ঘটনায় জড়িত ছিলেন। জানান, বাসার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল তখন। কারো সাথে দেখা করা বা কথা বলাও বন্ধ করে দেন গোয়েন্দারা। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার দেশত্যাগ ও পদত্যাগ খুবই আলোচিত ঘটনা শেখ হাসিনা সরকারের ইতিহাসে। 2017 সালের ঘটনা নিয়ে এ ব্রোকেন ড্রিম নামে বইও লিখেছেন তিনি। এরা করাপ্ট, তাদের অনেকে জেল খেটেছেন। যমুনা টেলিভিশনের সঙ্গে ভিডিও আলাপে তিনি জানালেন, তখনকার সরকারের সঙ্গে তার দ্বন্দ্বের শুরু ঋণ খেলাপিদের দায় মুক্তি নিয়ে, যা চূড়ান্ত পর্বে গড়ায় বিচারপতিদের অপসারণের ক্ষমতা বিষয়ক ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে। আমার নিম্ন আদালতে হাজারে হাজারে বিরোধী দলের নেতা কর্মী অ্যারেস্ট করছে, পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে, এইগুলাতে বেইল দেওয়া হচ্ছে না, ইচ্ছা মতো করা হচ্ছে। প্রধানমন্ত্রী স্ট্রেটওয়ে বলল, নিম্ন আদালতের এটা হবে না, এটা আপনি ভুলে যান। আমি বললাম, তাহলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অ্যাবলিশ করে যে আপনি পার্লামেন্টে নিয়েছেন, এটা আমি হতে দেব না। এসকে সিনহা বলেন, সরকার তাকে চাপ দিতে গোয়েন্দা সংস্থা ব্যবহার করেন। অত্যাচার আরম্ভ করলেন ডিজিএফআই এর চিফ তখনকার দিনে মোহাম্মদ সাইফুল আবেদি। বলছে, স্যার আপনি রেজিগনেশন দেবেন, আপনি দেশের বাইরে চলে যাবেন। আমি বললাম, আপনি কে? হু আর ইউ? হোয়াট অডাসিটি ইউ হ্যাভ গট? সাবেক এই প্রধান বিচারপতি জানান, অসুস্থ না হলেও তাকে নিয়মিত বিএসএমএমইউ থেকে চিকিৎসক পাঠানো হতো। বাসার ইন্টারনেট বন্ধ করে পদত্যাগের জন্য চাপ দেন তখনকার ডিজিএফআই প্রধান। হাউস অ্যারেস্ট, I was in solitary confinement. To tell you, পিজি হসপিটাল থেকে 2-3 জন ডাক্তার আসতেন, করতেন। আমি বললাম, আপনারা আসছেন, আমাকে তারা বলে সরকার আমাদেরকে পাঠিয়েছে, আমাদের কিছু করণীয় নাই। এইটাই মানে আমি অসুস্থ এবং আমি এই জন্য ট্রিটমেন্টে যাব। আমি বললাম যে আমি অসুস্থ না। বিদেশ যাওয়ার পর মামলা হয় এসকে সিনহার বিরুদ্ধে, সাজাও হয়েছে একটিতে। এখন তিনি আইনি লড়াই চালাতে চান দেশে ফিরে। আমি দিন গুনছিলাম যে আমি কখন দেশে ফিরে যাব। শেখ হাসিনা যে পতন হবে, এটা সময়ের ব্যাপার ছিল। এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির জন্য তাকে যদি বিচারে সুপর্দ না করা হয়, তাহলে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এটা ডিকশনারি থেকে বাদ দেওয়া উচিত। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পর আজ থেকে আবারও চালু হলো মেট্রো রেল। তবে বন্ধ রয়েছে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন। এ বিষয়ে আরও জানাতে ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, বলছিলাম প্রায় 1 মাসের বেশি সময় পর আজ থেকে মেট্রো রেল চালু হলো। যাত্রী উপস্থিতি কেমন দেখছেন জানাবেন, একই সাথে যাত্রীরা কি বলছেন এই যে লম্বা সময় বন্ধ থাকার পর আজ থেকে যে মেট্রো রেল খুললো, তাদের অনুভূতি কেমন? মধ্যে ছিলেন, যেহেতু গণপরিবহনও বেশ খানিকটা কম ছিল, পাশাপাশি এই সড়কের বিশৃঙ্খলার কারণে কিন্তু তারা অনেক দূর, যখন মেট্রো রেল চালু হয়েছে তাদের কিন্তু সেই
বলছিলেন যে তারা প্রায় 1 বছরের বেশি সময় ধরে মেট্রো চলাচলের সঙ্গে কিন্তু অভ্যস্ত হয়ে পড়েছিলেন এবং এই অভ্যস্ততার কারণে গত 38 দিন যখন দুর্ভোগে ছিলেন এবং আজকে থেকে এই মেট্রো চালু হয়েছে সকাল 7:10 থেকে এই মেট্রোটি আবারও চলাচল করা শুরু করেছে এবং আগের যে নিয়ম সময়সূচি ছিল সেই সময়সূচি অনুযায়ী আজকে থেকে সেই মেট্রো চলাচল শুরু হয়েছে এবং 10 মিনিট পর পর ভাঙচুরের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন দুটি কার্যক্রম বন্ধ রয়েছে এবং এই দুটি স্টেশন মেরামত করার পর তাদের কার্যক্রম আবার চালু করার ঘোষণা দিয়েছে ডিএমটিসিএল। এরই মধ্যে অবশ্য এই মেট্রো স্টেশন দুটি অর্থাৎ মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি প্রতিবেদনের পাওয়ার পর তারা আসলে এই মেট্রো রেল যারা তৈরি করেছেন সেই প্রকৌশলীদের সঙ্গে তারা বসবেন ডিএমটিসিএল কর্তৃপক্ষ এবং তারপর আসলে এই মেট্রো রেলের দুটি স্টেশন মেরামতের কার্যক্রম শুরু হবে এবং তারপর এই দুটি স্টেশনে ট্রেন থামবে এবং যাত্রীরা সেটি ব্যবহার করতে পারবেন। তবে তার আগে এই স্টেশন দুটির কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। সেই স্টেশন দুটি পাস করে অন্য স্টেশনগুলোতে যাত্রীরা ব্যবহার করতে পারবেন, মেট্রো রেল চলাচল করতে পারবেন। এবং আজকে সকাল 7:10 থেকে রাত 9:13 পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে এবং যদিও শুরুর দুটি ট্রেন এবং রাত্রের শেষ দুটি ট্রেন শুধুমাত্র এমআরটি পাসধারীরা চলাচল করতে পারবেন আর বাকি পুরো সময়টাতেও সিঙ্গেল পাসধারী যাত্রী যারা রয়েছেন তারা ব্যবহার করতে পারবেন মেট্রো রেল। আর আরেকটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে মেট্রো রেল এই নতুন করে আবার 38 দিন পর চালু করার পর কিন্তু যাত্রীরা অনেকেই বলছেন যদি হেডওয়েটি কমানো যায়, অর্থাৎ এখন যে 12 মিনিট বা 10 মিনিট রয়েছে মেট্রো রেল স্টেশনে পৌঁছানোর জন্য, সেটিকে যদি কমিয়ে আরেকটু ঘনত্বে নিয়ে আসা যায় সেটি যাত্রীদের জন্য ভালো হয় বলে তারা মনে করছেন। এবং যারা অফিসগামী বিশেষ করে তারা বলছেন অফিসের সময়টা অনেক ভিড় থাকে, সেই সময়টার যদি হেডওয়ে কমানো যায় সেটি যাত্রীদের জন্য বেশ খানিকটা সুবিধা হবে। ধন্যবাদ আপনাকে শাকিল। চাঁপাইনবাবগঞ্জে গেল 10 বছরে 3 জনকে গুম করার অভিযোগ আছে। পরিবারের দাবি তাদের কারো বিরুদ্ধে কোনো মামলা ছিল না। আইন শৃঙ্খলা বাহিনী মিজানুর রহমানকে তুলে নিয়ে যাওয়ার পর তার খবর জানতে চাওয়ায় গুম করা হয় ছোট ভাই রেজাউলকেও। আর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অপকর্মের প্রতিবাদ করায় তুলে নেওয়া হয় স্থলবন্দরের কর্মচারী মফিজউদ্দিনকে। দীর্ঘদিনেও খোঁজ মেলেনি 3 জনের। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রাম। কৃষক মিজানুর রহমানের 2 ভাই আরিফুল ও সেতাউর যুক্ত ছিলেন বিএনপির রাজনীতির সাথে। পরিবারের অভিযোগ 2016 সালের 17 আগস্ট 2 ভাইকে গ্রেপ্তার করতে এসে না পেয়ে মিজানুরকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। এরপর আর খোঁজ মেলেনি তার। বাবার ফিরে আসার প্রতীক্ষায় 3 সন্তান। সবাই বাবা বলে, আমরা বাবা বলতে পারি না, আপনারা কষ্ট বুঝতে পারছেন। স্ত্রীর দাবি মিজানুরের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, কারো কোনো অভিযোগও ছিল না তার বিরুদ্ধে। ডিবির তৎকালীন এসআই গাজী মোয়াজ্জেমের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য সাদা পোশাকে গ্রামবাসীর সামনে তুলে নিয়ে যায় মিজানুরকে। আমার স্বামী তো নির্দোষ, আমার স্বামীর নামে কোনো কেস আছে, মামলা আছে, কোনো কিছু নাই, তাহলে আপনি আমার স্বামীকে কেন ধরছেন? ওরা কোনো উত্তর দিতে পারেনি। আমার শ্বশুরকে নিয়ে গেল, নিয়ে যে এতনকে আমার শ্বশুরকে বলছে কি যে আপনার ছেলে বন্দুক যুদ্ধে মারা গেছে। বড় ভাই মিজানুরের খোঁজ জানতে চাওয়ায় তুলে নেওয়া হয় ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল করিমকেও। রাজশাহীর একটি ছাত্রাবাস থেকে তাকে উঠিয়ে নেওয়া হয়। এরপর থেকে খোঁজ মেলেনি তারও। পরিবারের অভিযোগ তাকেও গুম করা হয়েছে। আমার বেটাকে ধরে নিয়ে এলো মজ্জেম দারোগা, সাহারুল দারোগা। তো আমার ছেলে কী করে বন্ধু পেলে, কী করে বলে মরলো? বলছি কি এটা আমরা এতখানি প্রশ্ন আমার সাথে করিও না, তোমার ছেলে মরে গেল। তাকে নাস্তা কেন দিলে, নাস্তা দাও, বলছে আমরা মাটি দিয়ে দিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনি ছাত্র, তাকে পার্শ্ববর্তী মেস এসএস প্লাজা ছাত্রাবাস, সেখান থেকে তাকে রাত্রি 10টার সময় ধরে নিয়ে তাকেও গুম করে। এদিকে 10 বছরেরও বেশি সময় ধরে খোঁজ নেই পানামা পোর্টের সুপারভাইজার মফিজউদ্দিনের। পরিবারের অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অপকর্মের প্রতিবাদ করায় গুম করা হয়েছে তাকে।
তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট হামিদের নেতৃত্বে 2014 সালের 15 ফেব্রুয়ারি তাকে তুলে নিয়ে যায় একটি দল। 5 জনের ভিতরে আমার স্বামীকে একাই এক গাড়িতে লেগেছে, আর উনি রেখে 4 জনকে এক গাড়িতে লেগেছে। ওরা 4 জনকে পাওয়া গেছে, আর আমার স্বামীকে পাওয়া যায়নি। ওই ঘটনায় র্যাবের হাতে আটক অপর 4 জন বাড়ি ফিরলেও ফেরেনি মফিজ। ছোট ভাইয়ের খোঁজ করায় মিথ্যা মামলা দেয়া সহ বড় ভাই হাফিজউদ্দিনকে হয়রানির অভিযোগও আছে। জিল্লার রহমান ওনার অফিসে আমি গিয়েছিলাম। ফোনে প্রায় 15 মিনিট কথা বলার পরে ওনাকে বলতে শোনা যায় কি এই ঘটনাটা আমার থানায় ঘটলো, তো আমি কিছু জানলাম না কেন। এই কথা বলে ফোন কেটে দিয়ে আমাকে ভিজিটিং কার্ড ধরিয়ে দেয় এবং বলে দেয় কি তুমি বাসায় চলে যাও, এটা খোঁজাখুঁজি করো না, হয়তো পাবো নাই। ঘাল করে দিলে মারে, আর আমার চোখ বানিয়ে দিলে, চোখ বানিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে দিলে। আমি ভাই মফিকে ওখান থেকে দেখেছি, র্যাপের কান্ড মাল দেখতে পাইনি, কোর্টে নিয়েছি তাও দেখতে পাইনি। নিখোঁজ ছেলেকে এক নজর দেখার অপেক্ষায় দিন কাটে বৃদ্ধা মা হাবিবা বেগমের। বেটার খোঁজ করেন, বেটা বুকা লাগে। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে আটক করেছে পুলিশ। রোববার মধ্যরাতে তাকে শান্তিনগর থেকে আটক করা হয়। গত 21 আগস্ট তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিলে রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুল ছাত্র রোমান মিয়া। এই ঘটনায় নিহতের খালা রিনা বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী এবং তার ছেলেকে হুকুমের আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় 45 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 60 জনকে আসামি করা হয়। কুড়িগ্রাম সদর উপজেলার সমাজসেবা অফিসে টাকা ছাড়া মেলে না কোনো সেবা। বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা পেতে দিতে হয় ঘুষ। ভাতাভোগীদের মোবাইল নম্বর পরিবর্তন করে হাতে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। জড়িত সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। কুড়িগ্রাম সদর উপজেলার ছত্রপুর গ্রামের বাসিন্দা শ্রমিক মেহের জামাল ও আসমা বেগম দম্পতির ছেলে আবু আজাদ শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে। 2 বছর ধরে সরকারি ভাতার আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছে দরিদ্র পরিবারটি। 2 থেকে 2,500 পর্যন্ত খরচ গেছে, যাওয়া এসে এই পর্যন্ত টাকাটা পাইনি, ভাতাটা এই পর্যন্ত পাইনি। জিম স্যার নাকি তাকে জিজ্ঞাসা করলাম, সে বলে যে ভাতা চলে গেছে। এখন ভাতা চলে গেছে, ভাতা তো পাই না। ওদিকে একই উপজেলার উত্তর নওয়াবশ গ্রামের মৃত শহীদুল ইসলাম ও হাজিরকুটি গ্রামে অসুস্থ বৃদ্ধ রূপবান বেওয়ার ভাতা তুলে নিচ্ছে একটি চক্র। স্বজনদের অভিযোগ, শুধু মোবাইল নম্বর পরিবর্তন করে কেউ সেই টাকা তুলে নিয়েছে। এখন যে নতুন নাম্বারটা দিছে ওটা কার নাম্বার জানি না, ওই নাম্বারে টাকা আসে। এখন যে নাম্বারটা চাইছে ওইটা নাম্বার তো আমার চিনি না। অভিযোগ আছে উপজেলা সমাজসেবা অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন ধরে এসব অপকর্মে জড়িত। এই যেমন সাইদুর রহমান। পরিষদের উদ্যোক্তা হিসেবে বহাল থাকার সুবাদে তিনি সহ তার পরিবারের সবার নামে প্রতিবন্ধী ভাতার কার্ড করে নিয়েছেন। আমার আব্বা আবুল হোসেন আছে, ওনাকে ধরি হাঁটাচলা করা লাগে, উনি তো একেবারে অসুস্থ। আপনি মানে ফিজিক্যালি দেখলে মানে বুঝতে পারবেন। আর আমার মায়ের ছিল চোখের সমস্যা, আর আমাদের বাম হাতে সমস্যা। প্রতিবন্ধী মানে অচল এটি কোনো না। আসল কয়টা তাই এখন নাই, কাটিয়ে দিচ্ছে, আমরা কাটও করি নাই। এমন আরও অনেকেই আছেন যারা প্রতিবন্ধী না হয়েও নাম রয়েছে ভাতাভোগীর তালিকায়। ওই উনি খালি আসি কইছে তো তোমার কাজটা হয়েছে, তা তোমরা 3 মাস পর একটা ভাতাটা পাবেন। আমার খরচ গেছে 1300 টাকা ভাতা। এই তো ভাতা পায় না। কয় বছর থেকে পায় না? 3 বছর থেকেই পায় না। বন্দি ভাতা অনেকের কার্ড আছে, এখন অনলাইন করে আছে, তারা ভাতা পাচ্ছে না। টাকা টুকে দিয়ে যে কত টাকা দিছে? নাম দিয়ে টিয়ে আছে, ও জানি খেয়েছে 2,000 টাকা খরচ হয়েছে। সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। একটি নাম্বার ব্যবহার করতে, এটি দেখেন 100 দিনের কর্মসূচিতে ওই নাম্বারটা দিচ্ছে। দেখা যায় সফটওয়্যার যদি এই নাম্বারটি সরকারি সুযোগ সুবিধা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহৃত হয়, তখন কিন্তু সে ভাতা তার বন্ধ হয়ে যাবে। আমার কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি, বা মৌখিক কোনো অভিযোগ যদি আমি পাই, যদি আমার কোনো কর্মচারী এক্ষেত্রে কোনো অর্থ লেনদেন করে থাকে, আমি এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা অফিসের আওতায় 8টি ইউনিয়নে 29,338 জন বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। 3 মাস পর পর স্তরভেদে 550 থেকে 850 টাকা পর্যন্ত ভাতা পেয়ে থাকেন তারা। আমিন বাবু,
যমুনা নিউজ। অতীতের সব রেকর্ড ভাঙল কাঁচামরিচ। চট্টগ্রামে খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1000 টাকায়। লাগামহীন সবজির বাজার আর এই অবস্থার জন্য বন্যা এবং পরিবহন সংকটকে দুষছেন বিক্রেতারা। প্রতিদিন যেখানে টনে টনে বস্তায় বস্তায় কাঁচামরিচ থাকে, সেই রিয়াজউদ্দিন বাজারের সব আড়ত এখন ফাঁকা। বন্যায় সড়ক মহাসড়ক ডুবেছে, ট্রেনও চলছে না। কোনো অঞ্চল থেকেই চট্টগ্রামে আসছে না কাঁচামরিচ ও অন্যান্য সবজি। পণ্য পরিবহন বন্ধের প্রভাব পড়েছে বাজারে। কোনো গাড়ি ঘোড়া আসতেছে না, মরিচে কোনো পাওয়া যাচ্ছে না, এখানে তুলনামূলক দাম বাড়তি। রাস্তাতে অনেক পানি তো, যার কারণে গাড়িগুলো আসতে পারতেছে না, এই কারণে পণ্য আসা বন্ধ। 3-4 দিন হয়েছে মনে হয় কাঁচামরিচ আসে নাই, আর যা ছিল ওগুলো তো রাস্তার মধ্যে পৌঁছে গেছে। মাছ শর্ট পড়লে সব জায়গায় দাম বাড়তে থাকে, ওই জন্য ওইখানে পানি ওঠার কারণে মালগুলো আসতে পারতেছে না। এই জায়গাটা সাধারণত বাজারে ভরপুর থাকে, টোটাল বাজার নেই বললেই চলে। কাঁচামরিচ নিয়ে 2-1টি ট্রাক ঢুকছে চট্টগ্রামে, পাইকারিতে বিক্রি হচ্ছে 800 টাকায়, খুচরায় ছাড়িয়ে গেছে প্রতি কেজি 1000 টাকা। এজন্য সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতারা। অনেক মাল তো ওখানে তোমার পুষে গেছে, ওখানে ফেনিতে সব মাল আটকে গেছে আপনার, এই জন্য নাই বাজারে নাই মা। একজন তো আছে 1000 টাকা বলতেছে, আর গাজরও আছে একজন তো 130 টাকা করে নিয়েছি। সব কিছুর দাম বেশি। চট্টগ্রামের সবজি এবং কাঁচামরিচের চালান বেশি আসে বগুড়া, ফরিদপুর, জামালপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে। বন্যার কারণে 3 দিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, আটকা পড়েছে শতাধিক ট্রাক। এমনকি চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকেও পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় প্রভাব পড়েছে বাজারে। আমার বয়সে আমি কিনে নিই 800 টাকা দিয়ে কাঁচামরিচ, এত বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। 60 ডবল বেড়ে গেছে, তাহলে আমরা খাওয়ার মতন সুযোগ নেই। আমরা গরিব দুঃখী মানুষের পেটে খাওয়া মানুষ, আমাদের খাওয়ার মতন কোনো রকম রাস্তা নাই, আমরা অসহায়ের মতন অবস্থা হয়ে গেছে। 250 গ্রাম কাঁচামরিচ যদি 200 টাকা হয়, তাহলে কি অবস্থা হবে দেশের অবস্থা? নির্বাচনে যারা দিনমজুর, তাদের কি অবস্থা হবে? কারণ বেতনের সাথে দ্রব্যের দামটা একটু ঊর্ধ্বগতি, এটা নিয়ন্ত্রণ করতে হলে সময় লাগবে। কাগরল 120-25 টাকা কমে পাওয়া যাইতেছে না, সবগুলো আমার 100 কাছাকাছি। এগুলো কি আমাদের সাধারণ মানুষের জন্য একদম বিপদ সংকট হয়ে গেছে। এত রেট তো কেউ খাওয়ার সম্ভাবনা নেই। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভারতের ত্রিপুরায় বন্যায় মৃত্যু হয়েছে আরও 2 জনের, মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। এখনও তলিয়ে আছে গোমতী নদীর আশেপাশের এলাকা সহ রাজ্যের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো। বিপদসীমায় ছাড়িয়েছে রাজ্যের প্রতিটি নদীর পানি। গৃহহীন 1,27,000 মানুষ, ক্ষতিগ্রস্ত 17 লাখ। 1,500-এর বেশি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। হেলিকপ্টার আর উদ্ধারকর্মী পাঠিয়ে সহায়তার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আগরতলা সহ অল্প কয়েকটি এলাকায় কমতে শুরু করেছে পানি। শনিবার সন্ধ্যায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জানান, চলমান বন্যায় 15,000 কোটি রুপি ক্ষয়ক্ষতি হয়েছে। স্বৈরাচার পতন ঘটাতে মিয়ানমারে জোরদার বেসামরিকদের প্রশিক্ষণ কর্মসূচি। বিদ্রোহী গোষ্ঠীগুলো বেড়েই চলেছে স্বাধীনতাকামী তরুণ প্রজন্মের উপস্থিতি। বিশ্লেষকরা বলছেন, সামনের দিনগুলোয় জান্তা বিরোধী প্রতিরোধ আরও জোরালো হবে। মিয়ানমারের পূর্বাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় কঠোর অনুশীলনে ব্যস্ত বামার পিপলস লিবারেশন আর্মির ভলান্টিয়ার সদস্যরা। গহীন বাসবনে সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এই দুর্নিবার তরুণ প্রজন্ম। বিদ্রোহী গোষ্ঠীটির প্রশিক্ষণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 3 মাস। ট্রেনিংয়ে কঠোর শারীরিক ও মানসিক প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধের কলাকৌশল শেখাচ্ছেন চৌকস প্রশিক্ষকরা। সূর্য ওঠার আগেই শুরু হয় ট্রেনিং, চলে টানা 16 ঘন্টা। যতটা কঠিন ভেবেছিলাম ট্রেনিং তার চেয়েও বেশি কষ্টসাধ্য। প্রচুর পরিশ্রম করতে হয়, মাঝে মধ্যেই বিষণ্ণতায় ভুগি। শুধু আমি না, সবার মানসিক স্বাস্থ্যের অবস্থাই নাজুক। তবে আমরা একে অন্যের মনোবল বাড়ানোর চেষ্টা করি। আমাদের লক্ষ্য এক, দাবি এক, তা হলো দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা করা। সময় যতই গড়াচ্ছে, মিয়ানমারের সামরিক জান্তার শাসনের অবসান ঘটিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলছে বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। সামরিক প্রশিক্ষণ নিতে দলে দলে যুক্ত হচ্ছেন দেশটির সব পেশার নাগরিক। সামরিক প্রশিক্ষণ নিতে তরুণ প্রজন্মরাই সবচেয়ে বেশি অংশ নিচ্ছে। ওদের দৃঢ় মনোবল আমাদের মুগ্ধ করেছে।
গেল বছর অক্টোবরে মিয়ানমারের সামরিক শাসন উৎখাতে অপারেশন 1027 এর নেতৃত্ব দেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। এরপর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে বিদ্রোহী ও সেনাদের মাঝে চলছে তুমুল লড়াই। সেনা শাসনের দীর্ঘায়ুতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে জনপ্রিয়তা, যা স্পষ্টত মিয়ানমারের জান্তা সরকারের নেই। বিশ্লেষকরা মনে করছেন স্বৈরশাসনের পতন না ঘটিয়ে থামতে নারাজ গণতন্ত্রকামীরা। মিয়ানমারের নাগরিকদের মাঝে স্বাধীনতার আগুন জ্বলছে। জান্তা বাহিনী নিরীহ মানুষদের খুন করে এই আগুনে ঘি ঢালার কাজ করছে। ওরা এমন স্বাধীনতা চায় যেখানে জান্তাদের কোনো অস্তিত্ব থাকবে না। প্রতিরোধ কয়েক গুণ বেড়ে গেছে এই উন্মাদনা স্বাধীনতার। 2021 সালে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকেই উত্তপ্ত মিয়ানমার। বিগত 3 বছরে সেনাদের সাথে বিদ্রোহীদের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন 4000-এর বেশি সাধারণ মানুষ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।